শত শত বছর ধরে ক্যাম্বোডিয়ানরা দুটা দেশকে শত্রু হিসাবে মনে করে। এই যে নতুন করে যে শুরু হলো, এই যে সংঘাতে শুরু হলো, এটা কেন হয়েছিল? সীমান্ত বিরোধ, সময়ের বিবর্তনে কিন্তু পরিবর্তন হয়নি। এই মুহূর্তে সেখানে যুদ্ধ চলছে। থাইল্যান্ডের কিন্তু ডিফেন্স পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্র খুবই প্রিভেলেন্ট, তাদের F-16 জেটস আছে। কিন্তু এই শান্তি চুক্তিটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বিভিন্ন কারণে। কিন্তু এখানে ইতিমধ্যে 8টি প্রদেশে এই যুদ্ধটা ছড়ে পড়েছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার আভ্যন্তরীণ রাজনীতি, এই সব কিছু মিলে জি স্যার আজকের এই যুদ্ধাবস্থার কারণ। ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা কিংবা ভূরাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। আমাদের শোয়ের মূল লক্ষ্যটা কি জানেন? আমি তো প্রতি এপিসোডেই বলে থাকি, যদি জেনে থাকেন তাহলে বুঝবেন যে আমরা চাই যে বিভিন্ন বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া ভূরাজনৈতিক যে সকল ঘটনা রয়েছে সেগুলোকে আগে যেভাবে বলেছি সিস্টেম্যাটিকভাবে আপনাদের সামনে তুলে ধরা এবং একই সাথে এক্সপার্ট ভ্যালিডেটেড অপিনিয়ন দিয়ে একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশন আপনাদের কাছে উপস্থাপন করা। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে যে সংঘাত কিংবা সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটছে এবং এটা দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ঠিক কী বয়ে আনতে পারে সেই বিষয়ে একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন। আমি আর বেশি কথা বাড়াবো না, তাহলে আমরা মূল বক্তব্য কিংবা আলোচনায় যাওয়ার আগে এ ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। I think we just did a very good job with Thailand and Cambodia. We had them stopped, and I've been saying I stopped 8 wars, but they started shooting at each other 2 days ago. It wasn't good. And we got it, I think, straightened out today. So Thailand and Cambodia is in good shape. সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল বাইজিৎ সারওয়ার স্যার। আমাদের সাথে আরও অনেকবার এসেছেন। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একই সাথে একজন গবেষক এবং বিশ্লেষক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার আমার সাথে আসার জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ফরহান ইন্তিশার খালেদ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এই শোতে আবার ডাকার জন্য। স্যার, আপনার যে এক্সপার্টিস, আপনাকে না ডেকে হতে স্যার উপায় নেই। আমার মনে আছে স্যার, আমার ভেরি ফার্স্ট এপিসোড আপনার সাথেই ছিল এবং তখন আমরা ডিসকাস করছিলাম থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার মধ্যে যে সংঘর্ষ হয়েছিল। তখন অন্য একজন ব্যক্তি পাওয়ারে ছিলেন, এখন সে পাওয়ারও চেঞ্জ হয়ে গিয়েছে। সময়ের বদল বদলে আমরা দেখতে পেয়েছি অনেক চেঞ্জেস এসেছে এবং এটাও দেখতে পেয়েছি যে একটা সিজফায়ার অ্যাগ্রিমেন্ট যেটা যুক্তরাষ্ট্র স্পন্সর করেছিল সেটা থাকা সত্ত্বেও এখন নতুন করে সংঘাতের সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের তো স্যার দর্শক নতুন নতুন অনেক আসছে, তাদের জন্য যদি সংক্ষেপে একটু বলে দিতেন যে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া ঠিক কী কারণে সংঘর্ষে জড়িয়েছিল। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি যে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া এটা দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি দেশ এবং দুটোই বৌদ্ধ ধর্মের এবং দুটাই কনস্টিটিউশনাল মোনার্কি অর্থাৎ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আছে এখানে। আর এটা একটা ব্যক্তিগত বিষয়, তবু বলছি যে আমি ক্যাম্বোডিয়াতে 1992 থেকে 1993 পর্যন্ত ওখানে শান্তিরক্ষী হিসেবে কাজ করেছি এবং আমি থাইল্যান্ডেও আসলে শান্তিরক্ষী হিসাবে আমি কাজ করেছি। মানে আমরা কম্বোডিয়া থেকে থাইল্যান্ডে যেতে পারতাম। জি স্যার। এবং এটা আলোচনা করতে একটু অস্বস্তি হচ্ছে যে এরকম দুটি প্রিয় দেশের ভেতর যুদ্ধ চলছে। এনিওয়ে, যেটা আমি বলছিলাম যে আমরা ক্যাম্বোডিয়াতে যখন গেলাম তখন সেখানকার ইতিহাস পড়ে আমরা জানতে পারলাম যে শত শত বছর ধরে ক্যাম্বোডিয়ানরা বা কম্বোডিয়ারা তারা দুটা দেশকে শত্রু হিসাবে মনে করে। জি স্যার। পশ্চিম দিকে থাইল্যান্ড আর পূর্ব দিকে ভিয়েতনাম। আচ্ছা। এবং আনফর্চুনেটলি এটা সময়ের বিবর্তনে কিন্তু পরিবর্তন হয়নি। এই মুহূর্তে সেখানে যুদ্ধ চলছে। তো একটু ফিরে যায় যে গত বছর জুলাইতে এবছর জুলাইতে কম্বোডিয়া এবং থাইল্যান্ডে তাদের সীমান্ত বিরোধ থেকে একটা সীমান্ত 5 দিনের একটা যুদ্ধ হয়েছিল এবং এরপরে আপনি যেটা বললেন যে একটা সিজফায়ার হয়েছিল অক্টোবরে।
কিন্তু সেই সিজফায়ারটা আসলে কার্যকর হয়নি না, স্যার। এবং এ মাসের অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখ থেকে আনফর্চুনেটলি আবার সীমান্ত যুদ্ধ শুরু হয়েছে এবং আছে পর্যন্ত। জি স্যার। আজকে 17 ডিসেম্বর এবং অর্থাৎ আজকে হলো যুদ্ধের 10ম দিন। এখনো যুদ্ধ একটা পর্যায়ে চলছে আর কি, মানে যুদ্ধটা বন্ধ হয়নি। আচ্ছা স্যার, এখানে যদি ইন্টারজেক্ট করি, এই যে নতুন করে যে শুরু হলো, এই যে সংঘাতে শুরু হলো, এটা কেন হয়েছিল স্যার? আচ্ছা, এর কারণটা বলতে গেলে আর একটু পিছিয়ে যাই। যে আমরা জানি যে ক্যাম্বোডিয়া এটা একটা ফরাসি কলোনি ছিল এবং 1954 সালে এটা স্বাধীন হয়। অন্যদিকে থাইল্যান্ড কিন্তু সবসময় স্বাধীন ছিল স্যার। আচ্ছা, আমরা দেখেছি যে কলোনিয়াল লিগেসি বা কোনো দেশ যখন একটা বিদেশি শাসনে থাকে তখন বেশ কিছু সমস্যা হতো। একটা হলো সীমান্ত বিরোধ, এই মানে বর্ডার ডিমার্কেশন নিয়ে অন্য দেশের সঙ্গে গণ্ডগোল, যেটা আমাদের দক্ষিণ এশিয়াতেও আমাদের ইভেন বাংলাদেশের সঙ্গে ভারতের এবং মিয়ানমারের কোনো কোনো ক্ষেত্রে হয়েছে। তো ক্যাম্বোডিয়া ফরাসি কর্তৃপক্ষ 1907 সালে একটা ম্যাপ তৈরি করে ক্যাম্বোডিয়া, যেটা আমি একটু দেখাতে চাচ্ছি ম্যাপটা। আচ্ছা স্যার, এটা হলো ক্যাম্বোডিয়া। জি স্যার। এখানে একটি মন্দির আছে, প্রিবিহার মন্দির। জি স্যার। এই প্রিবিহার মন্দিরটা নিয়েই দুটি দেশের মধ্যে ভিতরে হচ্ছে। আর এখানে আরেকটি মন্দির রয়েছে, প্রাসাদ মাথুয়ান। আচ্ছা, প্রাথওয়ান। আচ্ছা, মূলত এই দুটি মন্দিরের যে সীমান্ত, এটা নিয়েই জি স্যার গত জুলাইতে যুদ্ধ শুরু হয়। আচ্ছা স্যার। এবং এখনো মূলত প্রিবিহার মন্দিরের যে বিরোধ, জি স্যার, বর্ডার ডিমার্কেশন যে সমস্যা, ওটা থেকেই হয়েছে। এবং যেটা বলছিলাম যে 1954-তে যখন কম্বোডিয়া স্বাধীন হলো, এর কিছুদিন পর থাইল্যান্ড তারা বলল যে আমরা ফরাসির সময় যে ম্যাপ তৈরি হয়েছে, যে সীমান্তটা আঁকা হয়েছে, এটা আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের বিতর্ক করেছে। আচ্ছা। এবং 1962 সালে প্রিবিহার মন্দির নিয়ে আইসিজে অর্থাৎ আন্তর্জাতিক যে বিচারিক আদালত আছে, তারা একটা রায় দেয় এবং তারা রায় বলে যে প্রিবিহার মন্দিরটা এটা কম্বোডিয়ার ভেতর। জি স্যার। এবং এই মন্দিরটা নিয়ে 2008-এ আবার বিরোধ সৃষ্টি হয়, যখন ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে। এবং এর ফলে 2011-তে একটা যুদ্ধ হয়, মানে সীমান্ত বিরোধ হয়। এবং এবার অর্থাৎ 2025-এ জুলাই মাসে হয়েছে এবং এখন আবার চলছে সেই যুদ্ধ। তো এখানে যে বর্ডার ডিমার্কেশনের সঙ্গে আরও কিছু ব্যাপার রয়েছে, যেমন জাতীয়তাবাদী অথবা অতি জাতীয়তাবাদী সেন্টিমেন্ট এবং পপুলিস্ট সেন্টিমেন্ট, এটা হলো শাসকদের এটা, এবং থাইল্যান্ড এবং কম্বোডিয়ার আভ্যন্তরীণ রাজনীতি, এই সব কিছু মিলে আজকের এই যুদ্ধাবস্থার কারণ বা পটভূমি। আচ্ছা স্যার। স্যার, আমরা যেটা দেখেছিলাম, আপনি যেটা বললেন, অক্টোবরে কিন্তু একটা সিজ ফায়ার হয়েছিল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত এবং যুক্তরাষ্ট্র দ্বারা সাপোর্টেড একটা সিজ ফায়ার, যার কারণে অনেকটা হাস্যরসাত্মকভাবে বলি যে ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে এই দুটি দেশের মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যেহেতু দুটি দেশই, থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া, যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা মূলত বাণিজ্যিক। এবং থাইল্যান্ডের কিন্তু ডিফেন্স পার্টনার হিসেবে যুক্তরাষ্ট্র খুবই প্রিভেলেন্ট। তাদের F-16 জেটস আছে থাইল্যান্ডের কাছে, যেটা কিনা কিছু আপনার লোকাল যে আউটলেটসগুলো আছে, নিউজ আউটলেটসগুলো আছে, ইন্টারন্যাশনাল আউটলেটস আছে, তারা দাবি করছে যে তাদের এই সংঘাতে কিন্তু থাইল্যান্ড F-16 জেটস ব্যবহার করছে। তো আমার প্রশ্ন আপনার কাছে যে যুক্তরাষ্ট্র, ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার্স ইন দ্য কান্ট্রি, ইফ নট দি বিগেস্ট পাওয়ার, সেটা সমর্থিত এই সিজ ফায়ারটা কেন ফেল করলো? আচ্ছা, যখন গতবারের জুলাইতে যে বর্ডার কনফ্লিক্টটা চলছিল, তখন প্রথমে দক্ষিণ পূর্ব এশিয়ার যে আঞ্চলিক প্ল্যাটফর্ম যেটা আসিয়ান, আসিয়ানের তৎকালীন বা বর্তমান সভাপতি মালয়েশিয়ার
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জি স্যার। ওনার একটা উদ্যোগ এবং আপনি যেটা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জি স্যার। বিশেষ উদ্যোগের ফলে ইয়েস স্যার। অক্টোবর মাসে একটা সিজফায়ার অথবা বলা হচ্ছিল শান্তি চুক্তি হয়েছে। জি স্যার। কিন্তু এই শান্তি চুক্তির এটা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বিভিন্ন কারণে। জি স্যার। এর একটা কারণ ছিল যে শান্তি চুক্তির পর থাইল্যান্ড দাবি করে যে ক্যাম্বোডিয়ান সৈনিকরা তারা নতুন করে মাইন পুঁতেছে বা মাইন লাগিয়েছে, এটা একটা কারণ ছিল। ইয়েস স্যার। আর এই সিজফায়ার ইনফোর্স করার জন্য যে মনিটর বা একটা অন্তর্বর্তীকালীন যে ব্যক্তিবর্গের ওখানে যাওয়ার কথা বা একটা মেকানিজম গড়ে তোলার কথা, জি স্যার, সেটা কার্যকর হয়নি। আচ্ছা আচ্ছা। এবং আসিয়ান তারা কোন মেকানিজম এটা ইফেক্টিভ করার জন্য কোন মেকানিজম তৈরি করতে পারেনি। ইয়েস স্যার। এর ফলেই এই ঘটনাটা ঘটে গেল, অর্থাৎ দ্বিতীয়বারের মতো যে যুদ্ধ শুরু হলো। এবং এইবার যুদ্ধ শুরু হলো থাইল্যান্ডের ঠিক দুঃখিত ক্যাম্বোডিয়ার উত্তরে যে বর্ডার রয়েছে থাইল্যান্ডের সঙ্গে, ওখানে জি স্যার। ক্যাম্বোডিয়ান থাইল্যান্ডের সৈনিকরা সীমান্তের কাছে একটা রাস্তা তৈরি করছিল। জি স্যার। এবং থাইল্যান্ডের মতে যে ওদের যে ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন রাস্তা তৈরি করার সময় ক্যাম্বোডিয়ার একদল সৈনিক গুলি বর্ষণ করে। জি 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 স্যার। এবং এর ফলে এই 7 ডিসেম্বর থেকে আবার যুদ্ধ শুরু হয় এবং দুজন সৈনিক থাই সৈনিক ওখানে আহত হয়। এবং গত 10 দিনের যে ঘটনা সেটা হলো যে বেশ বড় ধরনের ঘটনাই বলতে হবে। বর্ডার, যদি আমরা সীমান্ত বিরোধ বলছি, কিন্তু এখানে ইতিমধ্যে 8টি প্রদেশে এই যুদ্ধটা ছড়ে পড়েছে। জি স্যার। এবং প্রায় 5 থেকে 6 লক্ষ লোক থাইল্যান্ড এবং কম্বোডিয়া ডিসপ্লেস। এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানি 32 জন নিহত হয়েছে। জি স্যার। এবং কয়েকশো স্কুল এখন বন্ধ আছে। জি স্যার। এবং বাণিজ্য বন্ধ রয়েছে বেশ দীর্ঘদিন ধরে। সুতরাং এটা একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে দুইটা দেশের। জি স্যার। স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন। তো যখন বিভিন্ন আউটলেটসগুলো আপনার পাবলিশ করছে, সেখানে বলা হচ্ছে থাইল্যান্ড এখানে যে আপনার অ্যাগ্রেসিভ হচ্ছে এবং যুদ্ধের দিকে আগাচ্ছে, তারা বলছিলেন তারা প্রিন্সিপালস অফ সভারেন্টি এবং ন্যাশনাল ডিফেন্স, এই প্রিন্সিপালের উপর উইচ আর অ্যাকসেপ্টেবল ইন দ্য লজ অফ ওয়ার, এবং ইন্টারন্যাশনালি এটা আপনার যে যুদ্ধকালীন সময় যে আপনার যে কন্ডাক্ট থাকা দরকার, ওই কন্ডাক্টকে নাকি ওই কন্ডাক্ট দ্বারা সমর্থিত। এটা স্যার কতটুকু, আপনি তো মিলিটারি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনার তো এই ব্যাপারে অনেক ইনসাইটস আছে স্যার, এটা আসলে কতটুকু আইন সিদ্ধ? যে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে এটা একটা ডিফেন্সিভ অফেন্সিভ ট্যাকটিক যেটা থাইল্যান্ড চেষ্টা করছে, F-16 জেটস ইউজ করছে, এবং একই সাথে আরেকটি দেশে আপনার সার্বভৌমত্ব কিন্তু তারা অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি, বাংলা ভাষায় বলতে পারি যে তারা গুঁতো দিচ্ছে। তো কিন্তু তারা কিন্তু তাদের জায়গা থেকে বলছেন যে এটা আইনসিদ্ধ, যে অন দ্য বেসিস অফ ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সভারেন্টি। এটা কি আসলে সত্য? এটা থাই কর্তৃপক্ষের ভাষা, এটা রাইট। জি স্যার। ওখানে যেটা হয়েছে যে যেই জন্য বিষয়টা একটু উদ্বেগজনক দুইটা দেশের এই সীমান্ত বিরোধ, সেটা হলো জি স্যার থাইল্যান্ড। ইয়েস স্যার। আপনারা জানেন যে ইতিমধ্যে থাইল্যান্ড তাদের যে পার্লামেন্ট সেটা ভেঙে দিয়েছে। ইয়েস স্যার। আচ্ছা, এবং থাইল্যান্ডে কিন্তু একটা কম্বোডিয়াতে কিছুটা একটা জাতীয়তাবাদী সেন্টিমেন্ট তৈরি হয়েছে যুদ্ধের পক্ষে। ইয়েস স্যার। এবং শুধু থাইল্যান্ড বা কম্বোডিয়া না, পৃথিবীর অন্যান্য অনেক দেশে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দল বা শাসক দল অনেক সময় যুদ্ধকে তারা তাদের পক্ষে নেওয়ার জন্য যুদ্ধকে ব্যবহার করে থাকে, বা যুদ্ধের যে জাতীয়তাবাদী সেন্টিমেন্ট এটা ব্যবহার করে। এবং একজাক্টলি আপনি যে পয়েন্টটা দিলেন, যে ন্যারেটিভটা, এটা কিন্তু সেটাই। আচ্ছা, তাকে এটাকে জাস্টিফাই করার জন্য। আচ্ছা। এবং আরও বলি যে গত 13 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 যে থাই বিমান বাহিনীর কাছে আছে সেটা ব্যবহার করা হয়েছে, এটা ক্যাম্বোডিয়া দাবি করেছে। আচ্ছা। আর যেটা বললেন যে থাই আর্মি তারা বলেছে যে তারা কাম্বোডিয়ান আর্মির সক্ষমতা ভেঙে দেবে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এই
থাইল্যান্ড খুব সিরিয়াসলি জি স্যার। নিয়েছে এবং তারা যুদ্ধ ইতিমধ্যে 8টি প্রদেশে কিন্তু ছড়িয়ে পড়েছে। জি, স্যার। এবং এটা একটা উদ্বেগজনক একটি ঘটনা। ইয়েস স্যার। এবং আপনার থাই প্রাইম মিনিস্টার আনুতিন চান্ডভিরাকুল তিনি কিন্তু বলেছেন যে তারা আরও অ্যাগ্রেসিভ হবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই সংঘাতকে। এখন আমার প্রশ্ন স্যার, সেকেন্ড প্রশ্ন, মানে এইখান থেকে সেগওয়ে করে যদি, তাদের কিন্তু পার্লামেন্ট ভেঙে গিয়েছে, কারণ যে তাদের যে রুলিং পার্টিটা ছিল সেটা একটা মাইনরিটি কোয়ালিশন গভর্নমেন্ট ছিল, তো সেটা এখন ভেঙে গিয়েছে। যে প্রগ্রেসিভ পিপলস পার্টি তারা তাদের সমর্থন ছড়িয়ে নিয়েছে চান্ডভিরাকুলের লিডারশিপ থেকে। তার কিছু আমরা যখন গতবার বসেছিলাম স্যার, তখন কিন্তু যে এই আনুতিন চান্ডভিরাকুল পাওয়ারে ছিলেন না, তখন ছিলেন পেইতংতান সিনাওয়াত্রা। হ্যাঁ। কিন্তু তিনিও কিন্তু হাইকোর্টের ভার্ডিক্টে অ্যাবিউজ অফ অফিস এবং নেগলিজেন্সের কারণে তাকেও পদচ্যুত করা হয়েছিল। তো আমরা মাস হলো স্যার, হয়তো 4 মাস। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আবার দেখলাম আরেকটা প্রাইম মিনিস্টার তার তার পজিশন থেকে সরে গিয়েছে। তাহলে কি আমরা বলতে পারবো যে থাইল্যান্ডে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছে এবং এই ইনস্টেবল এনভায়রনমেন্টের মধ্যে কিভাবে তারা পরবর্তীতে আরেকটা তাদের প্রতিবেশী দেশের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে? এটা ভেরি ইন্টারেস্টিং যে থাইল্যান্ডে কিন্তু দীর্ঘদিন ধরে এক ধরনের অস্থিরতা চলছে, জি, স্যার। রাজনৈতিক অস্থিরতা এবং অবশ্যই ইনস্টেবিলিটি, এবং ওখানে দীর্ঘদিন ধরে কিন্তু সামরিক শাসন ছিল। Yes, এবং sir. কিছুদিন আগেও ইয়েস স্যার। সামরিক শাসন ছিল ওখানে, ইয়েস। এবং গণতন্ত্র শক্তিশালী হয়নি, ক্যাম্বোডিয়াতেও হয়নি। না স্যার। সুতরাং এটা একটা সমস্যা। এবং যেটা মনে হচ্ছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যবেক্ষকরা বলছে যে বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন তিনি এই পরিস্থিতিটি ক্যাশ অন করতে চান জি। পরবর্তী নির্বাচনে, এবং এর মধ্যেই আগামী 8 ফেব্রুয়ারি থাইল্যান্ডে নির্বাচন হতে যাচ্ছে। জি। সুতরাং সবাই চাচ্ছে যে এরকম একটা উত্তপ্ত অবস্থার মধ্য দিয়ে রাজনৈতিক একটি সুবিধা নেয়ার, কিন্তু দুঃখজনক হলো যে যুদ্ধের ক্যাজুয়ালিটি কিন্তু সবসময় সাধারণ মানুষ। জি স্যার, অফকোর্স স্যার। এই যে দুটো দেশের মধ্যে যে বর্ডার রিজনে যারা থাকতো, আল জাজিরার যে পাবলিকেশন ছিল সেখানে আমি পড়েছি প্রায় 500,000 পিপল অন আরো বোথ বেশি। সাইডস তারা কিন্তু বাস্তুচ্যুত হয়েছে, ডিসপ্লেসড হয়েছে। Displaced হয়েছে। এটা খুবই ডিসহার্টনিং, এবং ডেমোক্রেসি ইজ এ ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যেটা নিয়ে আমরা পরবর্তী আরেকটা এপিসোড করবো আপনাকে নিয়ে ইউএসএ এবং ভেনেজুয়েলার উপর বেস করে। তো স্যার আমি আমার নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো আপনাকে যদি স্যার জিজ্ঞেস করে এই দুটো দেশের সংঘাত আসলে কোন দিকে মোড় নিচ্ছে, এবং এখানে যে F-16 প্লেন ব্যবহার করা হচ্ছে, এটাকে যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে? এবং যেহেতু এখানে যুদ্ধের একটা ইস্যু আছে এবং ডোনাল্ড ট্রাম্প ইজ ট্রাইং টু প্রমোট অ্যান এনভায়রনমেন্ট অফ পিস বিটুইন দ্য টু কান্ট্রিজ, তাহলে আমরা এই যুদ্ধটাকে আসলে কোন দিকে মোড় নিতে দেখছি, এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানটা কি? গত জুলাইতে যে কনফ্লিক্টটা হয়েছিল তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুনে অ্যাক্টিভ একটা ভূমিকা ছিল। এবারও গত শনিবারে উনি বলছেন যে উনি এই যুদ্ধ বন্ধের জন্য আহ্বান করবেন, কিন্তু আমরা দুই দেশের কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কোনো আশ্বাস বা এই ধরনের কোনো যুদ্ধ বন্ধের কোনো কথা শুনিনি। জি স্যার। তবে আমরা আশা করব, এবং আমার মনে হচ্ছে বা আমরা অনুমান করতে পারি যে বর্তমানে যে ব্যাপক দিকে যাচ্ছে এই বর্ডার কনফ্লিক্ট, এটা বন্ধ হওয়া জরুরি। এবং আসিয়ান বর্তমান চেয়ারম্যান যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, জি, স্যার। ওনার চেষ্টা করছেন, এবং মিডিয়াতে জানতে পারলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার আবার তারা চেষ্টা করছে যুদ্ধটা বন্ধের। স্যার আমার শেষ প্রশ্ন হবে এই টপিকে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দুটো পার্টিকে তিনি একটা পজিশনে আনতে পেরেছেন যেখানে দুটো পার্টি রাজি হয়েছে যে নতুন একটা সিজ ফায়ার অ্যাগ্রিমেন্ট সাইন করার জন্য। এটাকে আসলেই সত্য? কারণ থাই ফরেন মিনিস্টার যিনি আছেন তিনি এটার বিরুদ্ধে কথা বলেছেন। তার ভাষ্য মতে এমন কোনো অবস্থানে থাইল্যান্ড এখন পর্যন্ত যায়নি, এবং ক্যাম্বোডিয়ার ক্ষেত্রেও তেমন উচ্চবাচ্য আমরা কিছু শুনতে পাইনি। তাহলে কি সেকেন্ড কোনো সিজ ফায়ার আমরা দেখতে পাচ্ছি, নাকি এই রিজনে একটা খুবই ইনস্টেবল একটা এনভায়রনমেন্ট তৈরি হতে যাচ্ছে এই দুটি দেশ যুদ্ধে আরও সামনের দিকে আগানোর মাধ্যমে? আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আসিয়ান কর্তৃপক্ষ তারা চেষ্টা করছে এই যুদ্ধ বন্ধের, এবং
পরিস্থিতি যেদিকে যাচ্ছে, যুদ্ধ বন্ধ না হলে এটা একটা খুব সর্বাত্মক না হলেও এটা খুব একটা ভয়ঙ্কর একটা বর্ডার কনফ্লিক্টের ভিতর যেতে পারে। অফকোর্স। সুতরাং আমরা আশা করতে পারি যে আন্তর্জাতিক উদ্যোগে, আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে জি, এই যুদ্ধ বন্ধ হবে এবং এই এলাকাতে শান্তি ফিরে আসবে। আচ্ছা স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আপনি থাকার জন্য। আমি লাস্ট আরেকটা কোয়েশ্চেন করবো আপনাকে, সেটা হচ্ছে এই যে সংঘাতটা হচ্ছে, এটা কিন্তু দুটো প্রতিবেশীর মধ্যে হচ্ছে। আমরা বাংলাদেশি, আমাদেরও কিন্তু কিছু প্রতিবেশী আছে, খুবই প্রমিনেন্ট একটা প্রতিবেশী রয়েছে। তো আমি যদি বলি আমাদের যে বর্ডার রিজন, এই ক্ষেত্রে যদি কখনো আমরা কোনো ধরনের একটা সংঘাতের দিকে আগাই, এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, একটা মিসকমিউনিকেশনের কারণে হতে পারে। বাংলাদেশ এই থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার যে যুদ্ধ রয়েছে, এখান থেকে কোন লেসন নিতে পারে? হ্যাঁ, থ্যাংক ইউ, খুবই রেলেভেন্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দুইটি দেশের যে সীমান্ত যুদ্ধ চলছে, এটাও দক্ষিণ এশিয়াতেও এটা রেলেভেন্স আছে এবং আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। জি স্যার। শিক্ষাটা হলো যে সীমান্ত যুদ্ধ কিন্তু অনেক সময় মনে হয় যে হয়তো যুদ্ধ হবে না, কিন্তু অনেক সময় হয়ে যায়, বা আমরা দেখছি। জি স্যার। এই জন্য যেটা করা দরকার যে এক হলো যে সীমান্তে আমাদের যে দুটি নেইবার, ভারত অর্থাৎ ইন্ডিয়া এবং মিয়ানমার, যদিও এই দুটো দেশের সঙ্গেই আমাদের ভারতের সঙ্গে গত গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লবের পরে একটা শীতল সম্পর্ক চলছে এবং আমরা কোন কোন ক্ষেত্রে ভারতের বৈরী একটা মনোভাব দেখছি। জি স্যার। এবং বাংলাদেশের বিরুদ্ধে অন্ততপক্ষে ইনফরমেশন ওয়ার চলছে। জি স্যার। বাংলাদেশের বিরুদ্ধে ভারত পরিচালনা করছে, এটা একটা দিক। আর আমি বলবো যে এর থেকেও বেশি মিয়ানমারের যে সীমান্ত যেটা রয়েছে, যেটা মিয়ানমারের সঙ্গে আমাদের 271 কিলোমিটার রয়েছে সীমান্ত। একটা হলো চীন বা শিন প্রদেশ, আরেকটা হলো রাখাইন, এই দুটা প্রদেশ। জি স্যার। তো এর ভিতর রাখাইন প্রদেশের অধিকাংশ টাউনশিপ বা প্রায় 90% এলাকা আরাকান আর্মি দখল করেছে। জি স্যার। অন্যদিকে আমরা জানতে পারছি যে রোহিঙ্গাদের প্রায় 4টি গেরিলা আউটফিট তারাও মাঠে আছে। কোনো বিদেশি গণমাধ্যম জানাচ্ছে এটা। আবার অন্যদিকে তাতমাদ অর্থাৎ বার্মার যে সামরিক বাহিনী, তারাও দখল করার চেষ্টা করছে তাদের আরাকানের যে অঞ্চলটা আরাকান আর্মি দখল করেছে। অর্থাৎ সেখানে কিন্তু একটা বড় ধরনের একটা সংঘাত তৈরি হতে পারে। এই তিনটা ত্রিমুখী সংঘাত হতে পারে রাখাইনে, এবং ত্রিমুখী সংঘাত হলে আমাদের যে সীমান্ত কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বা এফেক্টেড হবে, এবং সেই বিষয়ে আমাদের খুবই গুরুত্ব দেওয়া দরকার এবং ওই অঞ্চল নিরাপত্তা আমাদের নিশ্চিত করা দরকার। এবং ভারতের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, যেটা বলা হয় হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য আদার সাইড অফ দ্য হিল, ওইদিকে কি হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সীমান্তের ওপারে ভারত এবং মিয়ানমারে, ওইটা মনিটর করা এবং আমাদের যে উইকনেস যদি থাকে সেই উইকনেসটা কাটিয়ে ডেফারেন্ট তৈরি করা এবং প্রস্তুত থাকা। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ। আসলে খুবই সময়োপযোগী কিছু উপদেশ দিলেন আমাদের দেশের প্রতি, আমাদের দশের প্রতি। আশা করি আপনার কথাগুলো আমাদের পলিসি মেকার পর্যন্ত যাবে। ধন্যবাদ। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের যে এই কম্প্রিহেন্সিভ ডিসকাশনটা হলো, এটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে গিয়ে আমাদের পেজগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রেসপেক্টিভলি, যদি না করে থাকেন, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে এবং পরবর্তীতে কোন ডিসকাশনগুলো দেখতে চান। আশা করি আবারও দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।